জুলিয়াস সিজার নামটা শুনলেই চোখের সামনে একটা বিশাল ইতিহাসের ছবি ভেসে ওঠে, তাই না? একজন কিংবদন্তি যার উত্থান রোমের ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, তিনি আসলে কে ছিলেন? একজন ত্রাণকর্তা যিনি ভেঙে পড়া একটা প্রজাতন্ত্রকে বাঁচাতে এসেছিলেন, নাকি তার নিজের উচ্চাকাঙ্ক্ষাই সেই প্রজাতন্ত্রের পতনের কারণ হয়েছিল? তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি সেই মানুষটাকে, যিনি একাই রোমকে ভেঙেছিলেন আবার গড়েও ছিলেন। ভাবুন তো, সিজারের নিজের মনের কথা। এই শহর রক্ত চায়, গৌরব চায়, রোম তারই হয় যার হাতে সেনাবাহিনী থাকে। এই একটা কথাই হয়তো সেই সময় রোমের আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে। চারিদিকে শুধু ষড়যন্ত্র আর ক্ষমতার লোভ, আর এই নির্মম বাস্তবতার মধ্যেই কিন্তু লুকিয়েছিল সিজারের উত্থানের বীজ। তবে সিজারের গল্পে ঢোকার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান প্রজাতন্ত্রকে বাইরে থেকে দেখলে হয়তো খুব শক্তিশালী মনে হতো, কিন্তু ভেতর থেকে এটা আসলে পুরোপুরি ক্ষয়ে গিয়েছিল। বলা যায় পতনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা এক কাঠামো ছিল মাত্র। সমস্যাটা আসলে কোথায় ছিল? দেখুন, গোড়া থেকেই পচন ধরেছিল। সিনেটে ভয়াবহ দুর্নীতি, রাজনৈতিক অচলাবস্থা আর নেতাদের সীমাহীন লোভ পুরো সিস্টেমটাকে পঙ্গু করে দিয়েছিল। রাস্তায় চলত মারামারি, দাঙ্গা, কিন্তু সবচেয়ে বড় বিপদটা ছিল অন্য জায়গায়। রোমের সেনাবাহিনী তখন আর রাষ্ট্রের প্রতি অনুগত ছিল না, তারা অনুগত ছিল তাদের জেনারেলদের প্রতি। কেন? কারণ জেনারেলরাই তাদের জমি আর পেনশনের গ্যারেন্টি দিত, যা রাষ্ট্র দিতে পারছিল না। সব মিলিয়ে রোমে তৈরি হয়েছিল এক বিশাল ক্ষমতার শূন্যতা। আর এই পুরো সংকটের মাঝখানে ছিল দুটো দল, যারা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে ছিল পপুলারেস, যারা সাধারণ মানুষের সমর্থনের ওপর ভর করে চলত। তারা ভূমি সংস্কার, ঋণ মকুবের মতো পরিবর্তনের কথা বলতো। আর অন্যদিকে ছিল অপটিমেটস, মানে সেই পুরনো অভিযাত্রা, যারা সেনেটের ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিল। এই দুই দলের দ্বন্দ্বে প্রজাতন্ত্র প্রায় অচল হয়ে পড়েছিল। আর ঠিক এই রকম একটা ভাঙাচোরা সময়েই মঞ্চে এলেন জুলিয়াস সিজার। তিনি এক পুরনো কিন্তু সেই মুহূর্তে খুব একটা প্রভাবশালী নয় এমন পরিবার থেকে এসেছিলেন। কিন্তু তার একটা বড় গুণ ছিল, তিনি এই ভাঙা সিস্টেমটাকে শুধু চিনতেনই না, এটাকে নিজের মতো করে ব্যবহার করতেও জানতেন। ছোটবেলা থেকেই রাজনৈতিক হিংসা আর মারামারি দেখতে দেখতে বড় হয়েছেন সিজার। তাই তিনি খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন যে পুরনো নিয়মের রাজনীতি করে আর টিকে থাকা যাবে না। সম্মান, খ্যাতি আর আসল ক্ষমতা পাওয়ার একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো সামরিক বিজয়। তাই টিকে থাকতে হলে তাকে একটা নতুন, আরও আগ্রাসী পথ ধরতেই হতো। তো সিজার, পম্পে আর ক্রাসাস, মানে তৎকালীন রোমের ৩ সবচেয়ে ক্ষমতাধর লোক, তারা বুঝল যে একা একা সেনেটের সাথে টেক্কা দেওয়া যাবে না। তাই তারা কি করল? তারা একটা গোপন জোট বানালো, যা ইতিহাসে ফার্স্ট ট্রায়াম্ভিরেট নামে পরিচিত। এটা কোনো সরকারি জোট ছিল না, কিন্তু বাস্তবে এই ৩ জনের ইশারাতেই তখন রোম চলতে শুরু করল, আর সেনেট হয়ে পড়ল ক্ষমতাহীন। আর এই জোটের জোরেই সিজার একটা বিশাল সুযোগ পেয়ে গেলেন, গল প্রদেশের গভর্নর আর সেনাপতি হওয়ার সুযোগ। আর এখান থেকেই শুরু হলো আসল খেলা, যা রোমের ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দেবে। খ্রিস্টপূর্ব ৫৮ সাল সিজার গলে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। আর পরের ৮ বছর ধরে যা চলল তা এক কথায় অবিশ্বাস্য। একটা ছোট অজুহাত দিয়ে শুরু হওয়া এই অভিযান শেষ পর্যন্ত তাকে এক বিশাল পোড় খাওয়া এবং অন্ধভাবে অনুগত এক সেনাবাহিনীর কমান্ডার বানিয়ে দিল। এই যুদ্ধই তার নাম, সম্পদ আর শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেল যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। সিজারের মিলিটারি ব্রিলিয়েন্সের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত আলেসিয়ার যুদ্ধ। তিনি যা করেছিলেন তা আজও মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের অবাক করে দেয়। মানে ভাবুন, একদিকে তিনি দুর্গের ভেতরের শত্রুদের আটকে রেখেছেন, আবার একই সাথে বাইরে থেকে আসা বিশাল সাহায্যকারী বাহিনীর সাথেও লড়ছেন। এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আর রণকৌশল মিলিটারি হিস্ট্রিতে একটা কিংবদন্তি হয়ে আছে। তো এই গলযুদ্ধের পর সিজারের হাতে কি এলো? প্রথমত, অমছম টাকা, যা দিয়ে তিনি তার সব ধার দেনা মিটিয়ে দিলেন। দ্বিতীয়ত, একটা দুর্ধর্ষ সেনাবাহিনী, যারা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আর তৃতীয়ত, সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠলেন হিরো। কিন্তু এর একটা উল্টো দিকও ছিল। সেনেটের চোখে তিনি হয়ে উঠলেন সবচেয়ে বড় ভয়ের কারণ।
কিন্তু এদিকে ভেতরে ভেতরে সমীকরণ বদলে যাচ্ছিল। ট্রায়াম্ভিরের ততদিনে ভেঙে গেছে, ক্র্যাসাস যুদ্ধে মারা গেছেন, আর পম্পেই সিজারের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে সেনেটের দলে ভিড়ে গেছেন। সিজারের সাফল্যই তাকে সরাসরি সেনেট আর তার পুরনো বন্ধু পম্পেইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। পরিস্থিতি এমন জায়গায় চলে গেল যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। সিজারের সামনে তখন রাস্তা খোলা ছিল মাত্র দুটো। এক, সেনেটের কথা শুনে সেনাবাহিনী ভেঙে দেওয়া, সাধারণ নাগরিক হিসাবে রোমে ফেরা এবং নিশ্চিতভাবে বিচারের নামে অপমান সহ্য করা। আর দুই, নিজের সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী পার হওয়া, যার মানে হলো সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রুবিকনের তীরে দাঁড়িয়ে সিজার তার সেই বিখ্যাত সিদ্ধান্তটা নিলেন। নদী পার হতে হতে তিনি নাকি বলেছিলেন, অ্যালিয়া ইজাক্তা এস্ট, মানে দান চাল দেওয়া হয়ে গেছে। ব্যাস, এরপর আর ফেরার কোনো পথ খোলা ছিল না, খেলা শুরু। আর এই এক সিদ্ধান্তের ফল ভয়ঙ্কর গৃহযুদ্ধ। সিজারের এই একটা পদক্ষেপ পুরো রোমান দুনিয়াকে পম্পেই আর সেনেটের বিরুদ্ধে এক সর্বনাশার লড়াইয়ে ঠেলে দিল। গৃহযুদ্ধে জেতার পর সিজার হলেন রোমের একচ্ছত্র অধিপতি। কিন্তু তাকে কি বলা উচিত? একজন স্বৈরাচারী, একজন ত্রাণকর্তা, নাকি একজন অত্যাচারী? সত্যি বলতে তার চরিত্রে এই সবকিছুই মিলেমিশে ছিল। ক্ষমতা এসে কিন্তু সিজার বসে থাকেননি। তিনি প্রজাতন্ত্রের অনেক পুরনো সমস্যা সমাধানের চেষ্টা করেন। যেমন ধরুন, তিনি সেনেটের নতুন সদস্য নিলেন, প্রদেশের মানুষদেরও জায়গা দিলেন, সৈনিকদের জন্য জমির ব্যবস্থা করলেন, ঋণের বোঝা কমালেন। এমনকি আমাদের আজকের যে ক্যালেন্ডার, তার ভিত্তিও কিন্তু তিনি তৈরি করে দিয়েছিলেন, যাকে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার। কিন্তু এরপরই হলো সেই ঘটনাটা যা সব কিছু বদলে দিল। খ্রিস্টপূর্ব ৪৪ সালে তাকে ডিকটেটর পারপেচিও বা আজীবন স্বৈরশাসক উপাধি দেওয়া হলো। এটা ছিল রোমান ঐতিহ্যের উপর একটা বিরাট আঘাত, কারণ এর মানে একটাই, সিজার রাজা হতে চলেছেন, আর প্রজাতন্ত্রের রাজার কোনো জায়গা নেই। এই একটা পদক্ষেপে তার বিরোধীদের ভয় সত্যি বলে প্রমাণিত হল। এই ভয়টাই শেষ পর্যন্ত সত্যি হল আইজ অফ মার্চের দিনে, মানে 15ই মার্চ। সেনেটের ভেতরেই তাকে ঘিরে ধরে হত্যা করা হলো। আর সেই বিখ্যাত শেষ কথা, নিজের সবচেয়ে কাছের মানুষদের একজনকে, ব্রুটাসকে দেখে তিনি নাকি বলেছিলেন, এত ব্রুটে, তুমিও ব্রুটাস। এটা যেন ছিল চূড়ান্ত বিশ্বাসঘাতকতার প্রতীক। যারা সিজারকে মেরেছিল তারা ভেবেছিল প্রজাতন্ত্রকে বাঁচিয়ে দিল, কিন্তু হলো ঠিক তার উল্টো। সিজারের মৃত্যু প্রজাতন্ত্রকে বাঁচানো তো দূরের কথা, বরং এর পতনের গতিকে আরও বাড়িয়ে দিল আর জন্ম দিল এক নতুন সাম্রাজ্যের। সিজারের মৃত্যুর পর কি হল? আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধ। ক্ষমতার শূন্যস্থান পূরণ করতে এলেন অক্টেভিয়ান, অ্যান্টনিরা। তারা প্রথমে সিজারের হত্যাকারীদের শেষ করল, তারপর নিজেরা লড়াই শুরু করল। আরও 1 দশক ধরে চলল সেই রক্তক্ষয়ী অধ্যায়। সবশেষে বিজয়ী হলেন অক্টেভিয়ান। তিনি অগাস্টাস নাম নিয়ে হয়ে উঠলেন রোমের প্রথম সম্রাট। প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ষড়যন্ত্রকারীরা মানুষটাকে মারতে পেরেছিল, কিন্তু তার পেছনের আইডিয়াটাকে মারতে পারেনি। আর আইডিয়াটা ছিল খুব সহজ। রোম এতটাই ভেঙে পড়েছিল যে তাকে বাঁচাতে একজন শক্তিশালী নেতার দরকার ছিল। তারা সিজারকে সরিয়েছিল, কিন্তু যে রোগের কারণে সিজারের জন্ম, সেই রোগটা সারাতে পারেনি। আর এখানেই জুলিয়াস সিজার আমাদের জন্য একটা বিরাট প্রশ্ন রেখে গেছেন। যখন একটা সিস্টেম ভেতর থেকে নষ্ট হয়ে যায়, তখন কি কোনো নেতা স্বৈরশাসক না হয়েও তাকে বাঁচাতে পারে? সিজারের জীবন আর মৃত্যু এই জটিল প্রশ্নেরই এক চিরন্তন দলিল, যা আজও আমাদের ভাবায়।